আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণ গায়েব, জানালেন উপদেষ্টা হাসান আরিফ। প্রতিষ্ঠানটির অনেক সম্পত্তিও বেদখল, তদন্ত কমিটি গঠন। খেলোয়াড় সাকিবের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। রাজনীতির জায়গা থেকে তাকে নিরাপত্তা দেওয়া কঠিন, জানালেন ক্রীড়া উপদেষ্টা। স্বৈরশাসক হাসিনার দোসররা এখনও অন্তর্বর্তী সরকারের উপর ভর করে আছে, দাবি বিএনপি। মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দ্রুত দেশে ফেরানোর তাগিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংসতায় জড়িতদের চিহ্নিত করতে 4 সদস্যের তদন্ত কমিটি। 30 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সমবায় ব্যাংক থেকে 12,000 ভরি স্বর্ণ গায়েবের ঘটনায় তদন্ত কমিটি করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা এএফ হাসান আরিফ। কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি বোর্ডের 57তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। হাসান আরিফ বলেন, সমবায় ব্যাংকের বহু সম্পত্তি বেদখল হয়েছে। যারা একসময় ব্যাংকে ছিলেন তারাই সব দখল করে বসে আছেন। সভায় বিশেষ অতিথি ছিলেন পিপিআরসি চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর তোফায়েল আহমেদ, বোর্ডের মহাপরিচালক সাইফুদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মদ শাহানারা খাতুন। 12,000 ভরি সোনা খোঁজ পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে সমবায় ব্যাংকের অবস্থা। সমবায় ব্যাংকের সম্পত্তি আছে, সেই সম্পত্তি বেদখল হয়ে আছে। তো তাহলে এটা হচ্ছে সমবায়ের একটা চিত্র। অন্যান্য সমবায়ের অবস্থাও তাই। সেখানে কমিটি কারা গঠন করবে সেটা নিয়েই মারামারি, কামড়াকামড়ি, এবং এটার মামলা গড়াতে গড়াতে সুপ্রিম কোর্টেও যায়। খেলোয়াড় সাকিবের নিরাপত্তা আছে, ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের নিরাপত্তা চাওয়াটা অবান্তর। দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের নিরাপত্তার বিষয়ে এমনটাই জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণ ফোনের লভ্যাংশের চেক প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, শেখ হাসিনাকেও নিরাপত্তা দেওয়া যায়নি, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। পরাগ আরমানের রিপোর্ট। অবশ্যই কষ্ট কিংবা অভিমান থেকে নেয়া না, আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম। গত বৃহস্পতিবারই টি-20 ক্রিকেট থেকে অবসরের কথা জানান সাকিব আল হাসান। দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার আশাও প্রকাশ করেছিলেন ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান, এবং খেলা শেষে নিরাপদে দেশ ছাড়ার নিশ্চয়তা চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের এই মহাতারকা। কারণ হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ঝুলছে আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব আল হাসানের মাথায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ পুরো ব্যাপারটি ঠেলে দেন সরকারের উপর। সাকিবের নিরাপত্তা ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, একজন খেলোয়াড়ের যতটুকু নিরাপত্তা দরকার সাকিবকে তা দেয়া হবে। সাকিব আল হাসানের পরিচয় দুইটা, এটা আমাদের মনে রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয়। উনি আওয়ামী লীগের প্যানেল থেকে একজন এমপি ইলেকশন করেছিলেন। তো মানুষের মধ্যে তো এই দুইটা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে। এখন খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব, সেটা অবশ্যই আমরা দিব। তিনি দেশে আসলে আমরা সেটা দিব, এবং তার নামে যে মামলাটা হয়েছে, হত্যা মামলা, সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি, ইতিমধ্যেই আইন মন্ত্রণালয়ও বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া হবে। শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণ ফোনের লভ্যাংশের চেক প্রদান অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, প্রত্যেক নাগরিককে নিরাপত্তা দিতে সরকার বাধ্য। তবে অনেকটা শর্ত আরোপের সুরে তিনি জানান, নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকে স্পষ্ট করতে হবে। ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে মনে করেন আমার নিরাপত্তার জন্য কয়জন, 5 জন পুলিশ কনস্টেবল থাকে আর একজন গানম্যান থাকে। আমার উপরে যদি দেশের 16 কোটি জনগণের, লেটসে 10 কোটি জনগণের যদি ক্ষোভ থাকে, তাহলে এই 5-6 জন আমাকে কি নিরাপত্তা দিবে? আমারও তো সেক্ষেত্রে নিরাপত্তার সুযোগ নেই।
তো সেক্ষেত্রে জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে। তো আমার মনে হয় যে ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন, রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়েও কথা বলা প্রয়োজন। অলরেডি মাশরাফি বিন মুর্তজা বোধহয় কথা বলেছেন সে বিষয়টি নিয়ে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা টেনে ক্রীড়া উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকেও নিরাপত্তা দেয়া যায়নি, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না। শেখ হাসিনাকেও তো নিরাপত্তা দেওয়া যায়নি, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এ সময় ক্রীড়া উপদেষ্টা বলেন, প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেয়াই সরকারের দায়িত্ব এবং সে দায়িত্ব সরকার পালন করে থাকে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। ফ্যাসিস্ট হাসিনার প্রেতাত্মারা এখনো অন্তর্বর্তী সরকারের উপর ভর করে আছে দাবি করে অবিলম্বে তাদের অপসারণ করে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। গণহত্যাকারীদের বিচারে ধীর গতিতে সরকার যেন প্রশ্নবিদ্ধ না হয় এ নিয়েও সতর্ক করেন তিনি। বিজয়ের সুফল পেতে হলে পরাজিত শক্তিকে আর সংগঠিত হতে দেওয়া যাবে না বলে জানান বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় বিএনপি ও সমমনা দলের শীর্ষ নেতারা অংশ নেন। এতে বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসরদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের ধীরগতিতে জনমনে প্রশ্ন উঠেছে। গণহত্যাকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এ সময় হাফিজউদ্দিন আহমেদ বলেন, দেশে শিগগিরই গণতন্ত্র ফিরিয়ে এনে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। শেখ হাসিনা সহ এই আওয়ামী ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার করে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যেন আর কেউ ফ্যাসিস্ট হওয়ার দুঃসাহস না দেখায়। যত দিন যাবে তত সে আওয়ামী লীগের প্রেতাত্মারাই আরো স্ট্রং হবে। তাদের শক্তির যে ভিত, সেই ভিতগুলো চুরমার করতে হবে। হাসিনার প্রেতাত্মারা এদের উপরে ভর করে আছে। পুরো পুলিশ বাহিনী, অন্যান্য বাহিনী সব তো হাসিনার লোকেরা এখানে আছে। বিভিন্ন সেনানিবাসে এই আওয়ামী দুর্বৃত্তদেরকে আশ্রয় দেওয়া মোটেই ঠিক হয় নাই। যারা মানুষ হত্যা করেছে, গুম করেছে, তাদের শাস্তি বিধান যেদিন করা হবে সেদিন এই বিপ্লব সাফল্যমণ্ডিত হবে। এদিকে জিয়া মঞ্চের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এ সময় তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে গতিশীল রাখতে তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। কুচক্রী মহল যতই চেষ্টা করুক, জাতির কপালে কলঙ্ক লেপন করার সকল অপচেষ্টা আমরা অত্যন্ত কঠিন হাতে মোকাবেলা। অন্যদিকে রাজশাহীর ভুবনমোহন পার্কে ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে আয়োজিত সমাবেশে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গুরুত্বপূর্ণ পদে ফ্যাসিবাদের দোসর রেখে সংস্কার সফল হবে না। ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না। শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন, এখন যদি তিনি আবার প্রশাসনের বিভিন্ন দায়িত্বে থাকে তাহলে ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের কোন সংস্কার কার্যক্রম সফল হবে বলে আমার মনে হয়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। মামলা প্রত্যাহার করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনার পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তাদের সমস্ত মামলা প্রত্যাহার করা হয়েছিল। নাটোরের সিংড়া উপজেলায় আমরা বিএনপি পরিবার আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঢাকার সাভার ও বাইপাইলে নিহত শহীদ সোহেল রানা, হৃদয় আহমেদ ও রমজান আলীর পরিবারের সাথে দেখা করতে গিয়ে তিনি এসব কথা বলেন। দুলু বলেন, বাংলাদেশের মানুষ তারেক রহমানকে কাছে পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী গোলাম মোর্শেদ, আশরাফুদ্দিন বকুল, সাংবাদিক আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। পরে শহীদ ৩ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের জোর দাবি, অতি সত্য যত তাড়াতাড়ি পারেন আমার নেতার মামলা একটা অর্ডার, শুধু একটা অর্ডার, এক অর্ডারে মামলা প্রত্যাহার হয়ে যেতে পারে। সমস্ত মামলা প্রত্যাহার করে অতি সত্য তারেক রহমানকে বিজয়ের দেশে বাংলাদেশের মানুষ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্যাম্পাসে সহিংসতার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার জন্য 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত জড়িতদের বিচারের আওতায় আনতে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ বিভাগের ডিনকে আহ্বায়ক করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী 30 দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। অপর সদস্যরা হলেন ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ডক্টর নাদিয়া নেওয়াজ রিমি, সহকারী প্রক্টর শেহরিন আমিন ভূঁইয়া এবং ডেপুটি রেজিস্ট্রার তদন্ত। সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ স্বৈরাচার শেখ হাসিনা সরকারের করা বেশ কয়েকটি আইন শিগগিরই সংশোধন ও প্রক্রিয়াধীন আইন বাতিল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীতে এক মতবিনিময় সভায় বক্তারা অভিযোগ করেন, স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বসে অন্তর্বর্তী সরকারের কাজে বাধা সৃষ্টি করছে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর আগারগাঁয়ে এনজিও ব্যুরোতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করে এনজিও ব্যুরো ও তথ্য অধিকার ফোরাম। এতে স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকারের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। তথ্য অধিকার আইন সংশোধন, যোগ্য ব্যক্তিকে কমিশনে নিয়োগ, তথ্য পেতে হয়রানি বন্ধ করা, রাজনৈতিক দলগুলোকে তথ্য আইনের আওতায় আনার দাবি জানান তারা। মানুষ তথ্য চায় না, তার কারণ হচ্ছে যে মানুষ জানে তথ্য চাইলে তথ্য পাওয়া যায় না, তথ্য চাইলে তথ্য চাওয়ার কারণে হয়রানির শিকার হতে হয়। মানুষ এটাও জানে যে তথ্য চাওয়ার কারণে নিরাপত্তাহীনতার ঝুঁকি সৃষ্টি হয়। স্বৈরাচারের পতন ঘটেছে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মা এখনো বিরাজমান। একটা উপজেলায় কাজ করতে গিয়েছে, তাকে এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, ইউএনের পক্ষ থেকে বলা হয়েছে আপনার অনুমতি কোথায়। এই হয়রানি এখনো অব্যাহত আছে। এ সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন। আইন, শাসন ও বিচার বিভাগ ঠিক না থাকলে তথ্য বা মানবাধিকার কমিশন দিয়ে কাজ হবে না বলেও মন্তব্য করেন তিনি। বিচার বিভাগকে একটা নির্যাতনের হাতিয়ারে পরিণত করেছিল, সংসদকে একটা নির্যাতনের, লুটপাটের, অন্যায় অবিচারের ফোরামে পরিণত করেছিল, শাসন বিভাগে একটা নিপীড়ক মেশিনে পরিণত করেছিল। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলতে হবে, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলতে হবে। বিতর্কিত বেশ কিছু আইন বাতিল ও সংশোধনের কথাও জানান উপদেষ্টা। কিছু কিছু ক্ষেত্রে আইন সংশোধন করব এবং বিগত ফ্যাসিস্ট সরকার আমলে যে সমস্ত আইন করার চেষ্টা করা হয়েছিল বা একদম নিয়ার কমপ্লিশন স্টেজে ছিল, সেগুলি বাতিল করার চেষ্টা করব। সাইবার সিকিউরিটি অ্যাক্টরা অনেকের জনপ্রিয় দাবি হচ্ছে এটাকে বাতিল করে দেওয়া। আমি যখন লেখালেখি করেছি আমি কখনো বাতিল করতে বলি নাই, কারণ এখানে 2 ধরনের অপরাধ আছে, একটা হচ্ছে কম্পিউটার অফেন্স, একটা হচ্ছে স্পিচ অফেন্স। তার দাবি, শেখ হাসিনা সরকার 2 সপ্তাহে 1000 মানুষ হত্যা করেছে। এই হত্যাযজ্ঞের সমর্থন করেছে সুশীল সমাজের অনেকেই। তাই নিজেদের সমস্যাগুলো খুঁজে বের করা দরকার বলে মন্তব্য করেন ডক্টর আসিফ নজরুল। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। এ সময় তার পক্ষে আপিলের শর্তে জামিন আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার সিএমএম আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। জিএম তসলিমের রিপোর্ট। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় 7 বছরের দণ্ডপ্রাপ্ত আসামি মাহমুদুর রহমান দেশে ফিরে রোববার সকালে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এর আগে মাহমুদুর রহমান ও তার সমর্থকরা আদালত এলাকায় ভিড় করলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বাধা দেয়। এ সময় সাংবাদিকদের মাহমুদুর রহমান জানান, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতেই আত্মসমর্পণ করেন তিনি। আমি মনে করি যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে নিজের মেরুদণ্ড সোজা রাখতে হবে, এবং মেরুদণ্ড সোজা রাখবার জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আইন যেটা আছে বাংলাদেশে, সেই আইন অনুযায়ী আমি কার্ডে সারেন্ডার করব এবং আমি লড়াই অব্যাহত রাখব। পরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন মাহমুদুর রহমান। মামলাটিতে আপিলের শর্তে জামিন আবেদন করেন তার আইনজীবীরা। বিচারক জামিন নামঞ্জুর করে মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে কারাবিধি অনুযায়ী তাকে কারাগারে ডিভিশন দেওয়ার আদেশ দেন আদালত। মাহমুদুর রহমান তার নামে 2015 সনে পতিত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী আমেরিকার একটা মিথ্যা ঘটনা সাজিয়ে
বাংলাদেশে মামলা করেছিল, তাকে একবার হত্যা করার চেষ্টা করেছিল, জোর করে দেশ থেকে বের করে দিয়েছে। সেই মাহমুদুর রহমান স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশে আসছেন। আজকে তিনি স্বেচ্ছায় আদালতে এসেছেন। আমরা আদালতের কাছে তার জামিনের প্রার্থনা করি নাই, তাকে জেলে পাঠাবার কথা বলেছি। আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন, তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। এই মামলায় গত বছরের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রহমান সহ 5 জনের বিরুদ্ধে পৃথক 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন। এর আগে গত 27 সেপ্টেম্বর তুরস্ক থেকে দেশে ফেরেন মাহমুদুর রহমান। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে আছে। অপরাধ করলে তাদেরকে আবারও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মাইনুল হাসান। এছাড়া যে সকল পুলিশ সদস্য এখনও কাজে যোগদান করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর পল্টনে ওয়ালটন ক্লাব স্পোর্টস ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার জানান, নজরদারিতে রয়েছে জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা। যারা ইতিমধ্যে মুক্তি পেয়েছেন তারা দীর্ঘ জেল টার্ম করে তারা আদালতের আদেশের মাধ্যমে আসছেন, তো তারা আমাদের সার্ভিলেন্সে আছেন। তারা যদি নতুন করে অপরাধে যুক্ত হন, অবশ্যই নতুন করে আইনের ব্যবস্থা হবে। কাজে যোগ না দেয়া পুলিশ সদস্যদের বিষয়ে কমিশনার জানান, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যারা যোগদান করেননি তাদের বিষয়ে তো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এগুলো কাজ চলছে। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ কাজ করছে বলেও জানান ডিএমপি কমিশনার। প্রিভেন্টিভ মেজারের জন্য আমরা বিভিন্ন ধরনের আমাদের টহল ব্যবস্থা আছে, গার্ডিং ব্যবস্থা আছে, আরো অন্যান্য পুলিশি ব্যবস্থা নিয়ে থাকি যাতে অপরাধ সংগঠিত না হয়। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দেশের বাজারে প্রতি কেজি ইলিশ মাছের খুচরা মূল্য সর্বোচ্চ 700 টাকা নির্ধারণ চেয়ে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। কোনো খরচ ছাড়াই প্রাকৃতিকভাবে পাওয়া ইলিশের দামে এত বিশাল তারতম্য কোনোভাবেই কাম্য নয় জানিয়ে তিনি এই নোটিশ দেন। ডাকযোগে ও ইমেইলে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক সহ 6টি সংস্থাকে নোটিশ দেন আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। তিনি বলেন, দেশে রুই ও কাতলা সহ যেসব মাছ চাষ করা হয় তা বাজারে উৎপাদন খরচ সহ কেজি প্রতি সর্বোচ্চ 500 টাকাতে বিক্রয় হয়, অথচ ইলিশের দাম কোনো কারণ ছাড়াই বাড়ছে। 183টি পার্টনার স্কুলের 250 জন স্কুল লিডারের উপস্থিতিতে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হল ব্রিটিশ কাউন্সিল স্কুল প্রিন্সিপাল মিট 2024। অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে ইয়োর ওয়ার্ল্ড ভিডিও কম্পিটিশন 2023-24 এবং পার্টনার স্কুল অ্যাকশন রিসার্চ প্রোগ্রামের বিজয়ীদের ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলে বাংলাদেশের পরীক্ষা পরিচালক ম্যাকজিম ব্রেমান সহযোগী স্কুলগুলোকে সহযোগিতার ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিলের অর্জন এবং পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক শীর্ষক আলোচনা করেন ইনোভেশন ফর ওয়েল বিং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনিরা রহমান। এবারে পার্টেক্স খেলার খবর। শেষ মুহূর্তের গোলে ভুটানকে 2-1 ব্যবধানে পরাজিত করে এএফসি এশিয়া কাপ 2025-এর বাছাই পর্ব শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল। ভিয়েতনামের ল্যাচ ট্রে স্টেডিয়ামে খেলার 4 মিনিটেই আসাদুল মোল্লার দূরপাল্লা শটে এগিয়ে যায় লাল সবুজের তরুণরা। বিরতি থেকে ফিরে খেলার 69 মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় আসাদুল সাকিবের আত্মঘাতী গোলে ম্যাচে 1-1 সমতায় ফিরে ভুটান। এরপর ম্যাচের 84 মিনিটে বদলি খেলোয়াড় মইনুল ইসলাম ব্যবধান 2-1 করেন। আফগানিস্তানের বিপক্ষে 3টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। খেলা হবে সংযুক্ত আরব আমিরাতের শারজায়। আফগানিস্তানের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত সূচি অনুযায়ী সিরিজের প্রথম ওয়ানডে হবে 6 নভেম্বর, 2 দিন বিরতি দিয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে 9 নভেম্বর, আর তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি 11 নভেম্বর। সিরিজটি হওয়ার কথা ছিল গত জুলাইয়ে। এ সময় আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে খেলার কথা ছিল বাংলাদেশের। 3টি ওয়ানডের সঙ্গে ছিল 3টি টি20 এবং 2টি টেস্ট ম্যাচ। 2 বোর্ডের সম্মতিতে সিরিজটি স্থগিত করা হয়েছিল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণ গায়েব, জানালেন উপদেষ্টা হাসান আরিফ। প্রতিষ্ঠানটির অনেক সম্পত্তিও বেদখল, তদন্ত কমিটি গঠন।
খেলোয়াড় সাকিবের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। রাজনীতির জায়গা থেকে তাকে নিরাপত্তা দেওয়া কঠিন, জানালেন ক্রীড়া উপদেষ্টা। স্বৈরশাসক হাসিনার দোসররা এখনও অন্তর্বর্তী সরকারের উপর ভর করে আছে, দাবি বিএনপির। মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দ্রুত দেশে ফেরানোর তাগিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংসতায় জড়িতদের চিহ্নিত করতে 4 সদস্যের তদন্ত কমিটি 30 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।